সময় অডিও, আপনার ভালোবাসার অবসর যাপন। আজকে শুনবেন তাপস ঘোষের গল্প ভয় যখন। নিমচ স্টেশনে এসে দেখলাম আজ আর কোনো ট্রেন নেই কোটা যাবার জন্য। অগত্যা সারা রাত স্টেশনেই কাটাতে হবে। কিন্তু ডিসেম্বরের মাঝামাঝি ঠান্ডা, তার ওপর নিমচ জায়গাটি রাজস্থানের প্রায় বর্ডারে, যদিও মধ্যপ্রদেশ, কিন্তু ঠান্ডা পশ্চিমবঙ্গের মতো নয়। শরীরে সূঁচ ফোটানোর মতো ঠান্ডা। মুখমণ্ডলের অবস্থা কোনো মানচিত্রের মতো রেখাবহুল। গাল ফেটে বৈশাখের ক্ষেত। তাই শীত কাতুরে আমি মনে মনে মাথা গোঁজার আশ্রয় কামনা করছি। কিন্তু এই অনভ্যাসের মতো জায়গায় কেই বা আমাকে রাতটুকুর মতো আশ্রয় দেবে? যদিও কয়েক বছর আগে জায়গাটা হাতের তালুর মতো চেনা ছিল। না, আর কিছু করার নেই। কেন যে পুরনো বন্ধুদের সাথে দেখা করতে গেলাম সেই ভোরবেলায়। তখনও নেটওয়ার্ক ছিল। বিবেক নিতাইদের সাথে শেষ কথা হয়েছিল তখনই। আজ রাতেই কোটা চলে যাবে, তারপর ভাবা যাবে কি করবে আর কোথায় যাবে। একে এই রাত, তাতে ঠান্ডা, শূন্য প্ল্যাটফর্ম, যেমন গা ছমছম করছে। আমি মোটেই সাহসী নই, বরং ভীতু বলেই পরিচিতি বেশি। ভয় পেলে আমার মাথা কাজ করে না। ধুর, ফোনটাও অকেজ। ওরা হয়তো এতক্ষণে পৌঁছে গেছে। আমরা মোট ৮ জন ঘুরতে এসেছি। ২০০৪ সালে এই নিমচ আমার কর্মস্থল ছিল। স্বভাবত কিছু বন্ধু বান্ধব রয়েছে, তাই নিতাইদের থেকে বিচ্ছিন্ন হতে হলো ওদের সাথে দেখা করতে গিয়ে। কি ভাবছেন, মাথা গোজার ঠাঁই? হিন্দি ভাষায় কেমন ফ্যাঁস ফ্যাঁসে স্বরে আমার কানের কাছে এসে কেউ কথাগুলো বলল। আমি চমকে সরে গেলাম। গলা শুকিয়ে কাঠ। অন্ধকার প্ল্যাটফর্মে আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। কোন হ্যাঁ? আবার সেই ফ্যাঁস ফ্যাঁসে গলা। ভয় পাবার কিছু নেই, আমি এখানে। লোকটা মনের কথা জানলো কি করে? আমার ভয় আরো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ল। দেখলাম আমারই সামনে এক গাছের তলায় আলো আধারিতে মিশে আছে। সারা শরীর ঢাকা, মাথায় সাহেবি টুপি আর ওভারকোট গোড়ালি পর্যন্ত, চোখে সম্ভবত মোটা ফ্রেমের চশমা। আমার রক্তে হিমপ্রবাহ চলতে থাকে। হঠাৎ পায়ে কোনো জোর পাচ্ছি না, চিন্তা শক্তি নিজের আয়ত্তে নেই। শুনুন, এখান থেকে একটু এগিয়ে গেলে একটা পুরনো বাড়ি পাবেন। ওখানে দারোয়ান আছে, ওই সব ব্যবস্থা করে দেবে, আর আপনিও আরাম করার সুযোগ পাবেন। যান। শেষের শব্দটা হুকুম ছিল। আমি চমকে উঠে মন্ত্রমুগ্ধর মতো চললাম পুরনো হাভেলির উদ্দেশ্যে। ওইটুকু পথ আমি কিভাবে গেলাম আমার মনে নেই। শুধু এইটুকু মনে আছে, কোনো এক অদৃশ্য টানে আমি চলতে থাকি। পা দুটো কোনো অশরীরী হাত যেন টেনে রেখেছে। অসম্ভব ভারী লাগছিল। মিনিট দশেকের রাস্তা মনে হতে লাগলো কত যুগ হাঁটলাম। ওই রাতের নিস্তব্ধতায় পা ঘষে হাঁটার শব্দ শুনতে পেলাম প্রতি পদক্ষেপে। শুকনো পাতার মর্মর শব্দ আমার বুকের ভেতরে হাতুড়ি চালাতে থাকে। ভয়ে ভয়ে আরো কুঁকড়ে গেলাম। হাত পা যেন পেটের ভেতরে ঢুকে যাচ্ছে। সাধারণ লজিকও বোঝার ক্ষমতা আমার ছিল না। প্রায় হাতড়ে হাতড়ে পৌঁছলাম সেই বহু পুরনো এক রাজবাড়িতে, যে বাড়ি আমার আগে চেনা। চতুর্দশীর চাঁদ বাড়িটাকে একেবারে গল্প গাছায় পড়া মায়াবী করে তুলেছে। মনে হলো ওই বাড়িটাতে আমার জন্য কেউ বসে আছে, তার সঙ্গী করার জন্য। কোনো মায়া সৃষ্টি করে আমাকে
পরদিন সকালে শহরবাসীরা প্রায় নাশমহলে মৃত অবস্থায় আবিষ্কার করে। ভয়ে আমি ফিরতে চাইলাম, কিন্তু কি এক ইন্দ্রজাল আমাকে মায়ায় বেঁধে ফেলল। আমি মেন গেটের সামনে। বাবুজি, আপ ইধার কিস লিয়ে? দারোয়ানের কণ্ঠস্বরে আমার সম্বিত ফিরল। জড়িয়ে জড়িয়ে বললাম, इधर इधर घर मिलेगा आज रात के लिए? हाँ, क्यों नहीं, सिंगल या डबल? इशाराয় তাকে একটি আঙুল দেখালাম। आपका तबीयत खराब है क्या? নেই তো। বুঝতে দিলাম না। ওর পেছন পেছন সামনের বাগানের রাস্তা দিয়ে সদর দরজার কাছে গেলাম। পুরনো রাজবাড়ির বড় কাঠের দরজা খোলা হলো। কচকচ শব্দে খুলে গেল। ভেতরে পা রাখতেই শরীরের ভেতর পর্যন্ত লক্ষ্য করলাম। নিজেকে অনাহত মনে হল। দারোয়ান লোকটির সাথে চললাম সম্ভবত রাজদরবার ছাড়িয়ে এক লম্বা বারান্দা ছাড়িয়ে দাঁড়ালাম এক সিঁড়ির সামনে। যখন ঘরে প্রবেশ করলাম, এক মিষ্টি গন্ধ যেন ভুরভুর করছিল। বেশ একটা বাদশাহী মেজাজ অনুভব করলাম। লোকটির হাতে চার্জার ছিল। দুপুরে তুমুল ঝড় বৃষ্টিতে ইলেকট্রিক সাপ্লাই বন্ধ। অন্ধকার ক্যানভাসে চার্জারের আলো অলৌকিক কোনো পথ, যে পথ ধরে পারলৌকিক মিছিল আসছে। সব ইধার রুকিয়ে, আপকে লিয়ে এক চার্জার লেকে আতা হুঁ। আমাকে দাঁড় করিয়ে রেখে চলে গেল চার্জারের খোঁজে। খুব বেশি সময় নয়, কিন্তু ওই সময়টুকুই পারলৌকিক মিছিল ছুটে আসতে থাকে হই হই করে। কনকনে ঠান্ডাতে আমার শরীরে ঘামের স্রোত। দম যেন গলার কাছে গুটলি বাকিয়ে গেছে। মাথায় অসহ্য যন্ত্রণা অনুভব করলাম। ওই মিছিল ঠিক আমার সামনে। আচ্ছা মূর্তিগুলো সবকিছু ভেঙে আমাকে ওদের দলে ভিড়তে চাইছে। আমি প্রায় বাচ্চুক্ষণ সামনে। চলিয়ে সাহব। গুটলি পাকানোর দম এবার মোটা প্রশ্বাস হয়ে বেরিয়ে গেল। গলার কাছে হাত বোলাতে বেলাতে দেখি মোটা ভ্রুর নিচে চোখ দুটোতে পৈশাচিক ভাব নিয়ে দারোয়ান আবার বলল, চলিয়ে সাহব। ফিরে আসার পর তার কণ্ঠস্বরেও পরিবর্তন, হাব ভাবে বদল। কয়েক মিনিট আগের দারোয়ান আর এখনকার মানুষটার মধ্যে অনেক পরিবর্তন। কতটা ভয়ানক লাগছে তাকে। আমার ভয়ের মাত্রা বেড়ে চলেছে। এলিজিয়ে চার্জার। হাতে দুটো ছিল, তার একটি আমাকে দিল। আমি সেই আলোদানিটা হাতে নিয়ে দারোয়ানকে অনুসরণ করলাম। আর উপায় তো নেই। আমাকে ওপরে নিয়ে গিয়ে যদি মেরেও ফেলে, তবুও কিছু করার নেই। তাই বাধ্য ছেলের মতো অনুসরণই একমাত্র কাজ। ওপরে উঠে বাঁদিকে একেবারে শেষ ঘরটাতে আমার থাকার ব্যবস্থা হলো। একটা খাট, মাঝখানে গোল টেবিল, যার কিনা ডিজাইন দেখলেই বোঝা যায় তাতে পুরনো আভিজাত্য মেশানো। সঙ্গে কয়েকশো বছরের পুরনো এক কেদারা, আরাম কেদারাই বলা যায়। আর দেয়ালে একটা কাঁচে মোড়া সেলফ। চার্জারের আলোয় সবেতেই কেমন আধা ভৌতিক পরিবেশ। ভীত সন্ত্রস্ত আমি যখন সব ঘুরে ঘুরে দেখছি, তখনই সাহব ডিনার মে কিয়া লেঙ্গে? চমকে উঠলাম দারোয়ানের নিরীহ জিজ্ঞাসাতে। ইধার जो मिलेगा वही। আমার স্বরে ভয় ছিল। সেটা বুঝতে পেরে দারোয়ান বলে, ডরনে কা কোই বাত নেই। এই বলে আবার তার অন্তর্ধান। একটু যেন ধাতস্থ হয়েছিলাম, কিন্তু হঠাৎ অন্তর্ধান আমার মনের ভয়টা আরো বেশি করে দিল। ভীত আমি ওয়াশরুমে গেলাম। সেখানে সারাদিনের ধুলো ময়লা আর মনের ভেতর জমে থাকা ভয়ের ধুলোবালি সাফ করতে বেশ খানিকটা সময় চলে যায়। একটু ফুরফুরে মেজাজে বেরোলাম ওয়াশরুম থেকে।
টাওয়ালটা নিয়ে চশমাটা মুছতে মুছতে খাটের দিকে এগোচ্ছি, এমন সময়, লিজিয়ে সাহাব, আপকা ডিনার। বড় ঘরটাতে কেমন প্রতিধ্বনি হলো। মনে হলো দেয়ালগুলো বলে উঠল হাজার হাজার বছরের জমানো কথা। আমি চমকে গেলাম। দারোয়ান বলে, আপ বাঙালি লোক বহুত ডরপোক হতে হ্যায়। এবার একটু হাসলো। আমার মুখে ভয় মিশ্রিত হাসি, যেন ওর কথায় সম্মতি জানালাম। आज चौपाटी और दाल बाटी है, यही खाना पड़ेगा, इधर बंगाली खाना नहीं मिलेगा। ठीक है, ठीक है, आप तुम जाओ। মনের ভেতর তীব্র লড়াই করে রাতের খাবার খেয়ে বিছানায় বডিটা ফেলে দিলাম। আর চোখ খুলে রাখার সাহস পেলাম না। তাড়াতাড়ি পাশ বাড়ি চড়িয়ে চোখ বুঝলাম। চার্জারটা জেলেই রাখলাম। মনে মনে সাহস জোগাতে লাগলাম, প্ল্যাটফর্মের থেকে তো অনেক ভালো হলো। বাজে মানুষ থাকতে পারে, চোর ছাচের পকেট সাফ করতে পারতো একটু অসাবধানতার বসে, তার থেকে ঢের ভালো এই ঐতিহাসিক বাড়ি। স্বল্প সময় নিলাম ঘুমোতে। রাত কটা হবে ঠিক বলতে পারবো না। কি যেন এক শব্দে আমার ঘুম ভেঙে গেল। ঘুম জ্বালানো চোখ শব্দের উৎস খোঁজার চেষ্টা করল। প্রথমটা বুঝতে পারলাম না, চারিদিক কেমন অন্ধকার। চার্জারটা আবার কে নেভালো? এই ভাবনার মধ্যে দেখি একজন নারী মূর্তি আমার থেকে একটু দূরে দাঁড়িয়ে। অল্প আলো পুরো ঘরময় মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে। আবার সেই গন্ধ সারা ঘরে ছেয়ে গেল। মেজাজ হলো পরিবর্তন, নিজেকে মহারাজা মনে হতে লাগলো। তখনই মনে পড়ল দরজা বন্ধ ছিল, কে খুলল? চোখ গেল দরজার দিকে, এখনো সেটা বন্ধ। তবে কি করে? আমার সারা শরীর অজানা আতঙ্কে জড় পদার্থ। তবে কি যা ভেবেছিলাম তাই হচ্ছে? নারী মূর্তি ইশারায় আমাকে ডাকে। অপরূপ সুন্দরীর ডাকে সাড়া দিলাম। বিছানা থেকে নামলাম, ধীর পায়ে অবয়বের পিছনে চলতে শুরু করলাম। ঘরের দরজা খুলে গেল। আমি হাঁটছি অমোঘ কোনো টানে, যেন অদৃশ্য সুতোতে বেঁধে আমাকে নিয়ে চলেছে কোনো অচিন স্থানে। আমি প্রশ্ন করলাম, তুমি কে? তোমার নাম কি? কোনো উত্তর নেই, শুধু হাতের ইশারা দেখলাম। পৃথিবীর মাধ্যাকর্ষণ থেকেও তার এই ইশারার আকর্ষণ অনেক বেশি। তুমি কোথায় থাকো? উত্তর এবারও এলো না। সম্মোহিত আমিও অনুসরণ করলাম বেশ কিছুক্ষণ। খেয়াল করিনি কখন আমি এক খাদের ধারে। সম্বিত ফিরতে আমি আপ্রাণ চেষ্টা করলাম নিজেকে রক্ষা করার। ফলে চোখ ঘুরিয়ে নিতে চাইলাম ওই ছায়ামূর্তি থেকে, কিন্তু পারছি না, কিছুতেই পারছি না। বরং আরো গভীর হলো আকর্ষণ। তার মায়াময়ী আহ্বানে আমি সাড়া না দিয়ে পারলাম না। মনে হলো বহু উপর থেকে আমার পতন হচ্ছে। আমার আর্তনাদে পৃথিবী কেঁপে উঠল। আছড়ে পড়লাম একেবারে খাদে। ধর্মড়িয়ে উঠে বসলাম। দেখি আমি বিছানায়, শরীর দিয়ে কাল ঘাম ছুটছে। কুলকুল নদীর মতো শরীর বেয়ে বিছানা ভিজিয়ে দিচ্ছে। গায়ের থেকে কম্বল টেনে সরিয়ে রাখলাম। কি ভয়ানক দুঃস্বপ্ন! আর দেরি নয়, সকালের আলো ঝলমল করছে। এবার উঠে পড়লাম, কোটা যেতে হবে। তৈরি হয়ে ঘর থেকে বেরিয়ে দেখি আমার সামনে বিবেক আর নিতাই দাঁড়িয়ে। অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, তোরা এখানে? বিবেক বলল, কাল রাতে স্টেশনে লোককে মনে পড়ে?
নিতাই যোগ করে, আর দারোয়ান, আর ঘরে ঢুকে যে মিষ্টি গন্ধ পেলি, আমি কিং কর্তব্য বিমূঢ়। ওরা আরও বলল, ওই বাড়ির কেয়ারটেকারের সাথে কথা বলে এই মজা। আর আমাদের বাকি চারজন কোটাতে, আমরাই তোর অটো ঠিক করেছিলাম। তাকে বলাই ছিল তোকে ইচ্ছে করে দেরি করাবে, যাতে ট্রেন ফেল করিস। আমরা তো তোকে বেশি কিছু করিনি, ওই স্টেশন কর্তাই যথেষ্ট ছিল। তোর ভয়ের কথা আমরা সবাই জানি। তা বল, কেমন লাগলো? আমার মুখ লাল। মনে মনে ঠিক করলাম, আর ভয়কে ভয় নয়।